তাহলে আজকের টপিক সংঘর্ষ। খেয়াল করো, সংঘর্ষ বলতে কি বোঝায়? যখন দুটা বস্তু পরস্পরের নিকটে এসে মানে খুব অল্প সময়ের মধ্যেই একে অপরের উপর অনেক বড় মানের বল প্রয়োগ করে, তখন আমরা তাদেরকে বলি সংঘর্ষ। দেখো, বাস্তব লাইফের অভিজ্ঞতা তো তাই বলে যে দুইটা বস্তু এসে সংঘর্ষ করলো, প্রচন্ড বেগে আসতেছে, এসে তারা মুখোমুখি সংঘর্ষ করলো। দেখা যাবে যে যদি গাড়ি হয় একদম দুমড়ায় মুচড়ায় যায়, বা অন্য কিছু হলেও মানে সবকিছু জাস্ট ধ্বংসযজ্ঞ ঘটে যেখানেই সংঘর্ষ হয়। এই হচ্ছে সংঘর্ষের যে ঘটনাটা, যে দুইটা বস্তু মুখোমুখি এসে অল্প সময়ের জন্য বেশ অনেক বড় মানের একটা বল প্রয়োগ করবে, অর্থাৎ এই ক্ষেত্রে ঘাত বল প্রযুক্ত হবে। এটা কি আমরা বলি সংঘর্ষ। ঠিক আছে, এখন এই সংঘর্ষের প্রকারভেদ লিখো। মেইনলি এই সংঘর্ষ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা আগের লেকচারেই এই স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে একটা ম্যাথ করছিলাম, কিন্তু এটাকে আমি জাস্ট স্পেসিফাই করে বলি নাই। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এবার আমাদের বুঝতে হবে যে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বোঝায় আর অস্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বোঝায়। আমরা কোন একটা সংঘর্ষকে স্থিতিস্থাপক তখনই বলি যখন গতিশক্তি ধ্রুবক থাকে, অর্থাৎ টোটাল যে এনার্জি অথবা কাইনেটিক এনার্জিও বলতে পারো, এই টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকবে। এর মানে কি? মানে এরা শুরুতে যে গতিবেগ নিয়ে আসতেছিল বা গতিশক্তি নিয়ে আসতেছিল, সংঘর্ষের পরেও সেম গতিশক্তি থাকবে। অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা বলতে পারবো কি, যে সামেশন অফ এনার্জি, এটা হবে ইনিশিয়াল সমান সামেশন অফ এনার্জি ফাইনাল। আচ্ছা, আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই গতিশক্তিটা সংরক্ষিত থাকে না, অর্থাৎ এই যে এনার্জিটা তারা যে শক্তি নিয়ে আসে, এই এনার্জিটা নট কনস্ট্যান্ট। এর মানে কি? অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কোনো ভাবে শক্তির অপচয় হবে, হোক এটা তারা সংঘর্ষের আগে, হোক সংঘর্ষের পরে, বা হোক সংঘর্ষ কালে। সংঘর্ষের সময় আগে বা পরে যদি শক্তির অপচয় হয়, সেটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেমন আমি সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যখন আগের লেকচারে এই ম্যাথটা করছিলাম যে অনেক উচ্চতা থেকে 10 মিটার উচ্চতা থেকে একটা বস্তু এসে পড়ে ভূমিতে, এবং স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে সে আবারও সেম উচ্চতায় ফিরে যায়, এটা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে প্রযোজ্য। যদি স্থিতিস্থাপক না হতো, দেখা যেত যে এখানে কিছু পরিমাণে শক্তির অপচয় হয়, এই অপচয়কৃত শক্তির কারণে সে আর সম্পূর্ণ শক্তি নিয়ে আগের উচ্চতায় ফিরতে পারবে না। এ হচ্ছে তোমার স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের পার্থক্য, এবং এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য লিখো। দেখো, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আর খুব বেশি বাড়াবো না। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য বলে রাখতেই হয়, যে সংঘর্ষটা স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, উভয় ক্ষেত্রেই ভরবেগের সংরক্ষণশীলতা কিন্তু আবার ঠিক থাকবে। অর্থাৎ মোমেন্টামের কিন্তু আবার কোনো চেঞ্জ হয় না। এটা বেশ ভালো একটা দিক, যে যে কোনো অবস্থায় যদি বাহ্যিক কোনো লব্ধি বল না থাকে, বাহ্যিক বল অর্থাৎ সংঘর্ষ ছাড়া বাহ্যিক যদি কোনো ধরনের বল না থাকে, সেই ক্ষেত্রে এই সংঘর্ষটা হোক স্থিতিস্থাপক অথবা অস্থিতিস্থাপক, এই ভরবেগ সবসময় সংরক্ষিত থাকে। কিছু উদাহরণ দেখা যাক। খেয়াল করুন, আমরা যদি মার্বেলের বলের কথা চিন্তা করি, এই মার্বেল যখন একটা আরেকটাকে আঘাত করে, তখন মোটামুটি ভাবে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়। ঠিক আছে, এখানে খুব বেশি পরিমাণে শক্তির অপচয় হয় না, কিন্তু কিছু অপচয় হয় অবশ্যই। কারণ কি, যখন সংঘর্ষ হয় তখন শব্দ তৈরি হয়, বা তাপ শক্তি তৈরি হতে পারে, অথবা তাদের আকার আকৃতি কিছুটা বিকৃত হয়ে যেতে পারে। এই সমস্ত কারণে দেখা যায় শক্তির অপচয় হয়। যদি এরকম কিচ্ছু না হয়, যে কোনো ধরনের শব্দ তৈরি হয় না, কোনো ধরনের আকার আকৃতির পরিবর্তন হয় না, ঠিক আছে, কোনো ধরনের সংঘর্ষের আগে কোনো ধরনের ঘর্ষণ বল থাকবে না, অর্থাৎ শক্তির অপচয় হবে না, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে এই সংঘর্ষটাকে আমরা স্থিতিস্থাপক বলতে পারবো। আর যদি এদের ক্ষেত্রে এমন হয় যে প্রচন্ড শব্দ তৈরি হয়েছে, তাপ তৈরি হয়েছে, এরা আকার আকৃতি বিকৃতি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে শক্তির অপচয় হয়। এটা এই শক্তির অপচয় হলেই আমরা বলি যে এখানে অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে।
যেমন আমরা যদি বলি যে দুইটা কাদা একদম নরম মাটির বল একটা আরেকটা দিকে ছুঁড়ে মারলাম, দেখা গেল যে দুইটা একসাথে মিশে গেছে, লেগে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। কারণ কি, তাদের আকার আকৃতি চেঞ্জ হয়ে গেছে। যে বেগ নিয়ে আসতেছিল, গতিশক্তি নিয়ে আসতেছিল, সেটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে গেছে। বিভব শক্তি বলতে কি বোঝায়, যে তার নিজস্ব আকার আকৃতি বা নিজস্ব অবস্থা পরিবর্তনজনিত কারণে যে শক্তিটা জমা হয় সেটা। অর্থাৎ এই ক্ষেত্রে শক্তির পরিবর্তন হয়ে যায় বা শক্তি আর সংরক্ষিত থাকে না। আচ্ছা, তো এই কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এবার লিখো যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আমাদের কোনো আলাপ আলোচনা নাই। তো আগেরটার মতোই দুইটা বল আঁকো। খেয়াল করো, এইখানে ধরে নিলাম যে m1 এবং m2 ভরের দুইটা বস্তু আছে। এই m1 বস্তুটা u1 আদিবেগ নিয়ে আসে এবং m2 বস্তু u2 আদিবেগ নিয়ে সামনে যায়, উভয়ই। যদি u1 গ্রেটার দেন u2 হয়, আমরা বলতে পারবো যে যে কোনো একটা সময় পর তারা সংঘর্ষে লিপ্ত হবে। এই যে সংঘর্ষ হয়েছে, এখন সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হয়, কোনো ধরনের এনার্জির লস হবে না এখানে। আচ্ছা, এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটা আরেকটাকে বিপরীত দিকে বল প্রয়োগ করবে। আচ্ছা, সেটা আমরা জানি। এখন দেখা যাবে যে প্রথম বস্তুর গতি কমে যাবে বা বেগ কমে যাবে, দ্বিতীয় বস্তুর বেগ বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা বললাম v1, এটাকে বললাম v2, এবং অবশ্যই v2 গ্রেটার দেন v1 হবে। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়, সংঘর্ষের পর তাদের ভেলোসিটি কত হবে বা তাদের আদিবেগ কতটুকু পরিবর্তিত হবে সেটা খুঁজে বের করা। প্রবলেম ক্লিয়ার? ক্লিয়ার। তো এই ক্ষেত্রে দুইটা সূত্র আছে, এই সূত্রগুলো আমরা সবাই মুখস্থ করব, ঠিক আছে? আমি এখানে ডেরিভেশনটা দেখাবো না, কিন্তু সূত্র দুটো লিখে দিব। এখন এই সূত্র প্রমাণ করার জন্য আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করতে হয়, অর্থাৎ কনজারভেশন অফ মোমেন্টামকে ব্যবহার করতে হয় প্রথমত, আর দ্বিতীয়ত এই ইলাস্টিক কলিশন ইসি, এই দুইটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেমন শুরুতে আমরা বলবো কি, যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে m1u1 প্লাস m2u2 সমান হবে m1v1 m2v2। আবার গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমরা বলবো যে হাফ m u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির আদি গতিশক্তি সমান হবে শেষ গতিশক্তি, অর্থাৎ শেষ গতিশক্তি কি, হাফ m1 v1 স্কোয়ার প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে হবে হাফ m2 v2 স্কোয়ার। অর্থাৎ সোজা কথায় আদি গতিশক্তি যা হবে, শেষ গতিশক্তি তাই হবে। এই সূত্র দুইটাকে আমরা সলভ করব, সলভ করেই এই শেষ বেগ বের করব। হ্যাঁ, অবশ্যই আদি বেগ দুইটা দেওয়া থাকতে হবে। আচ্ছা, সবকিছু দেওয়া থাকবে, শুধু দুইটা অজানা থাকবে, যে কোনো দুইটা অজানা। এই যে কোনো দুইটা অজানাকেই আমরা শুরুতে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব, তারপর এই গতিশক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব। আই হোপ ব্যাপারটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যদি উভয়ের আদিবেগ দেয়া থাকে, সেই ক্ষেত্রে এই শেষ বেগ কি হবে, প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ, এই দুইটা সূত্রকে আমাদের কাজে লাগাতে হবে অনেক ক্ষেত্রে। খেয়াল করো, আমাদের প্রথম বস্তুর শেষ বেগ হবে m1 minus m2 divided by m1 plus m2 into কি হবে, প্রথমটার আদিবেগ প্লাস 2m2 divided by m1 plus m2, নিচে সবসময় m1 plus m2 থাকবে, আর এই ক্ষেত্রে হয়ে যাবে কি দ্বিতীয়টার আদিবেগ, অর্থাৎ প্রথমটার শেষ বেগ বের করার জন্য m1 minus m2 divided by m1 plus m2 into প্রথমটার আদিবেগ প্লাস 2m2, এবার দ্বিতীয়টা আসতেছে, ডিভাইড বাই m1 plus m2,
ক্লিয়ার সবাই? গুণ থাকবে দ্বিতীয়টার আদিবেগ। আচ্ছা, যখন আমরা দ্বিতীয়টা শেষ বেগ বের করব তখন এই জিনিসটা চলে আসবে আগে। ঠিক আছে, এই যে 2m পার্ট যেটা আছে এটা আগে চলে আসবে। আগে চলে এসে এরকম হবে যে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। শুরুতে যে থাকবে তাকে তো সম্মান দিতেই হবে, তাই না? আচ্ছা, ইনটু আগের মতোই u1 প্লাস, এবার যেটা করতে হবে যে m2 মাইনাস m1 হবে, এটা m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইনটু u2। ঠিক আছে, এই দুইটা হচ্ছে যদি উভয়ের আদিবেগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে বের করার সূত্র, শেষ বেগ বের করার সূত্র। তাহলে আমি আবারও বলি যে প্রথমটার শেষ বেগ v1 সমান হবে m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইনটু u1। অর্থাৎ সোজা কথা u1 u2 সিরিয়ালে রাখবা। যেটা করতে হয় যে u1 এর ক্ষেত্রে m1 মাইনাস m2 আগে, আর v2 এর ক্ষেত্রে v1 এর ক্ষেত্রে m1 মাইনাস m2 আগে, আর v2 এর ক্ষেত্রে m2 মাইনাস m1 পরে। এই জিনিসটা খেয়াল রাখলেই হয়। আচ্ছা, এগুলা কিন্তু পরীক্ষার হলে কাজে লাগাতে হবে। এদেরকে ব্যবহার করে আমরা কিছু অ্যাসাম্পশনে আসবো। ঠিক আছে, বা আমরা কিছু স্পেশাল কেস তৈরি করব। লিখো স্পেশাল কেস। স্পেশাল কেস সেটা কি? যদি দুইটা বস্তুর, দেখো এক নম্বরের স্পেশাল কেসে যদি দুইটা বস্তুর আদিবেগ যদি সমান থাকে সেই ক্ষেত্রে কি হবে খেয়াল করো। দুইটা বস্তুর আদিবেগ যদি সমান থাকে, তাকাও এই শর্তে যদি এমসিকিউ আসে তাহলে তোমরা কি বলবা? আদিবেগ সমান হলে তারা জীবনেও একজন আরেকজনকে স্পর্শই করবে না, অর্থাৎ সংঘর্ষ হবে না। দেখো সংঘর্ষ হবে না, এবং এটা কিন্তু তুমি এই সূত্র দ্বারাও প্রমাণ করতে পারবা, অর্থাৎ সংঘর্ষ হবে না। সূত্র দ্বারা কিভাবে প্রমাণ করা যায়? তুমি জাস্ট মানটা বসাও, মানটা বসায় দেখবা যে তোমার এই v2 গ্রেটার দেন v1 আসবে। আচ্ছা, অর্থাৎ তারা সংঘর্ষ করবে না। এটা কমন সেন্স ব্যবহার করে বের করা যায়। দ্বিতীয়ত, যদি ভর সমান হয় দুইটার, অর্থাৎ m1 সমান m2 যদি হয়, সমান ভরের দুইটা বস্তু একটা আরেকটাকে এসে আঘাত করতেছে, সেক্ষেত্রে খেয়াল করো তো আমরা যদি সূত্রে বসাই যে প্রথমটা শেষ বেগ সমান, প্রথমে কি ছিল মনে আছে m1 মাইনাস m2, তাহলে শুরুতেই উপরে কি আসতেছে 0, উপরে যেহেতু 0 আসতেছে বাকিটা নিয়ে আমরা চিন্তা না করলে হবে। আচ্ছা, ইনটু u1 প্লাস কি ছিল 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইনটু u2। যদি সংঘর্ষকারী দুইটা বস্তুর ভর সমান হয় সেক্ষেত্রে আমরা প্রথম বস্তু শেষ বেগ বের করার চেষ্টা করতেছি। খেয়াল করো v1 সমান এই যে m1 মাইনাস m2 মানে 0 ডিভাইড বাই m1 প্লাস m2 ইনটু u1। দেখো এই জিনিসটা কিন্তু পুরোটাই 0 হয়ে গেল। তারপর বাকি থাকে হচ্ছে এটা 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2। এরা যেহেতু ভর যেহেতু সমান, কারণ উপরেও 2m2 হবে নিচেও 2m2 হবে, কাটাকাটি যে 1। তার মানে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে প্রথম বস্তুর শেষ বেগ সমান হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ। ব্যাপারটা খেয়াল করছো? যদি ভর সমান হয় তাদের, তাহলে প্রথম বস্তু যে আদিবেগ নিয়ে আসতেছিল, এই যে প্রথম বস্তু যে আদিবেগ নিয়ে আসতেছিল, ধরে নাও প্রথম বস্তুর আদিবেগ 20, এটার আদিবেগ 10, সংঘর্ষের পর দেখা যাবে যে দ্বিতীয় বস্তুর শেষ বেগ হয়ে যাবে 20 আর প্রথম বস্তুর শেষ বেগ হয়ে যাবে 10। ঠিক আছে, অর্থাৎ তারা যেটা করে তারা গতি বিনিময় করে। সেম ভাবে আমরা বলতে পারবো যে দ্বিতীয় বস্তুর শেষ বেগ সমান প্রথম বস্তুর আদিবেগ, জাস্ট সূত্রে বসাইলেই হবে। আচ্ছা, তারপর আসা যাক স্পেশাল কেস 3। এই স্পেশাল কেস 3 তে আমরা দেখব, লিখো যদি দ্বিতীয় বস্তুর আদিবেগ যদি শূন্য হয়, অর্থাৎ স্পেশাল কেস 3 তে আমরা চিন্তা করতেছি যে দ্বিতীয় বস্তুটা স্থিরভাবে বসে আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা যে সূত্র বসাবো আবারও যে v1 সমান এই m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2
শুরুতে কি ছিল u1 প্লাস এই u2 যখন 0 এই পুরোটাই 0 আর আমি লিখব না। তার মানে যদি দ্বিতীয় বস্তু স্থির হয় সেক্ষেত্রে আমরা এই জিনিসটা খুব সহজে লিখে ফেলতে পারবো। সেম ভাবে v2 সমান কি হবে, এই দ্বিতীয়টা তো 0, তো শুরুতে কি থাকতেছে 2m1 ডিভাইড বাই m1 প্লাস m2। এবার যদি এমন হয় যে দ্বিতীয় বস্তু স্থির এবং এই দুইটা বস্তুর ভর সমান, এটা হচ্ছে স্পেশাল কেস 4। লিখো স্পেশাল কেস 4। স্পেশাল কেস 4 অনুসারে আমরা চিন্তা করব যে দ্বিতীয় বস্তু যাকে আঘাত করা হচ্ছে সে স্থির বসে আছে, দ্বিতীয় বস্তু স্থির এবং এদের ভর সমান। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো যে ভর সমান হলে আমরা শুরুতেই দেখলাম যে তারা বেগ বিনিময় করে, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখো প্রথম বস্তু শেষ বেগ কি হবে m1 m2, m1 m2, তার মানে এরা সমান 0 ডিভাইড বাই m1 প্লাস m2, যেটা থাকার থাকুক পুরোটা তো 0ই হইল, u1 প্লাস u2 যেহেতু 0 এটাও 0, তাহলে কি হয় প্রথম বস্তু শেষ বেগ 0। সেম ভাবে যখন তোমরা বসাবা সূত্রে দেখা যাবে যে এটা আসবে u1। তার মানে ব্যাপারটা দেখো, যদি দ্বিতীয় বস্তু স্থির বসে থাকে এবং দুটা বস্তুর ভর যদি সমান হয় সেক্ষেত্রে তারা বেগের বিনিময় করলো। তার মানে কি দ্বিতীয় বস্তুর বেগ যাবে প্রথম বস্তুর কাছে, প্রথম বস্তুর বেগ দ্বিতীয় বস্তুর কাছে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগ। এটাকে আমি এইভাবে লিখি u1। তারপর আসা যাক স্পেশাল কেস 5। স্পেশাল কেস 5 যদি এমনটা হয় যে যাকে যে আঘাত করবে, খেয়াল করো, অর্থাৎ m2 কে যে আঘাত করবে এই m2 যদি অনেক অনেক বড় হয় m1 এর তুলনায়, এই স্পেশাল কেস 5 এ আমরা চিন্তা করতেছি যাকে যে আঘাত করবে অর্থাৎ m2 এটা অনেক বড় m1 থেকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, সিনারিওটা এরকম চিন্তা করো যে এরকম এত বড় একটা হাতি আছে, এই যে হাতি, এই হাতিকে একটা মশা এসে ধুম করে লাথি মারতেছে, ঠিক আছে। এই সিচুয়েশনটা হচ্ছে এরকম। আচ্ছা, বা এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা দেয়ালে যখন বল ছুঁড়ে মারি সেই কেসটাও চিন্তা করতে পারো, এবং যার দিকে ছুঁড়ে মারতেছি সে স্থির, অর্থাৎ u2 স্থির। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ আমরা সূত্র অনুসারে জানি m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2 into u1 plus 2m2 divided by m1 plus m2 into u2। এই u2 নিয়ে তো চিন্তা নাই কারণ u2 স্থির বসে আছে, অর্থাৎ দেয়াল স্থির, আমরা বল ছুঁড়ে মারতেছি, তো সেই ক্ষেত্রে এটা তো 0, এই পুরোটা 0। এবার চিন্তা করো যে m2 m1 এর তুলনায় অনেক বড়, অনেক বড়, মানে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারবো যে m1 আসলে একদম নগণ্য। সেক্ষেত্রে m1 কে আমরা বাদ দিয়ে দেই, জাস্ট m2 কেই রাখি, ডিভাইডেড বাই নিচেও m1 নগণ্য, জাস্ট m2 টাই থাকবে। হাতির ভরের তুলনায় মশার ভর কিছুই না আসলে, ঠিক আছে। সেক্ষেত্রে নিচেও হবে m2 আর এইখানে u1। তাহলে দেখো কাটাকাটি যে কি হয়, জাস্ট মাইনাস u1 থাকে, অর্থাৎ v1 সমান হচ্ছে মাইনাস u1। এর মানে কি দেখো, এর মানেটা হচ্ছে এরকম যে মশা যে যখনই লাথি মারতেছে হাতির পাছায় তখন মশা যে বেগে গেছে সেই বেগেই, এতো দেখো সেই বেগেই উল্টা দিকে ফিরে আসবে। এই তো সে শুরুর দিকে যে দিকে যাচ্ছিল তার উল্টা দিকে এখন ফিরে আসবে, অর্থাৎ হাতের কিছুই হবে না, মশা যে উল্টা ফিরে আসবে, অর্থাৎ দেয়ালের কিছুই হবে না, বল ঠিকই ফিরে আসবে উল্টা দিকে, এটাই বোঝাচ্ছে। আর আমরা যদি দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করতে চাই সেক্ষেত্রে দেখবা যে দ্বিতীয় বস্তু স্থিরই আছে, আচ্ছা দ্বিতীয় বস্তুর কিছুই হয় নাই। এটা আমরা এই সূত্রের মাধ্যমে প্রমাণ করতে পারি। সর্বশেষ স্পেশাল কেস, স্পেশাল কেস 6। দ্বিতীয় বস্তুটা স্থির আর প্রথম বস্তুর ভর অনেক বেশি। মনোযোগ দাও। ব্যাপারটা এরকম যে ভাবতে পারো যে আমরা ছোট একটা মার্বেলের পাথরকে বা বলকে
আমরা অনেক বড় কিছু একটা দিয়ে আঘাত করতেছি, বা ধরো একটা লোহার বেড দিয়ে আঘাত করতেছি। তাহলে স্পেশাল কেস 6 কি? যদি দ্বিতীয় বস্তু স্থির থাকে এবং প্রথম বস্তু যেটা এসে আঘাত করে তার ভর যদি অনেক অনেক বেশি হয়, অর্থাৎ ছোট্ট একটা মার্বেলকে ধরো অনেক ভারী ভরের একটা লোহার বেড দিয়ে আঘাত করছো তুমি, সেক্ষেত্রে আমরা দেখি প্রথম বস্তুর শেষ বেগটা কি হবে। অর্থাৎ প্রথম বস্তু কিন্তু অনেক বড়, এই তো অনেক বড় একটা বস্তু অনেক ছোট একটা বস্তুকে এসে আঘাত করতেছে। আচ্ছা, তাহলে দেখো এই প্রথম বস্তুর শেষ বেগ কি হবে। আবারও সেই আগের সূত্র, m1 - m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u1, আর এটা তো জিরোই হলো, u2 যেহেতু জিরো, দ্বিতীয় বস্তু স্থির। তাহলে প্রথম বস্তুর শেষ বেগ চিন্তা করো, m1 অনেক বড়, অনেক বড় মানে কি m2 কে নগণ্য চিন্তা করা যায়, অনেক ছোট। তাহলে m2 কে আমরা বাদ দিয়ে দিলাম, জাস্ট রেখে দিলাম m1 কে। নিচেও দেখো m2 কে বাদ দিলাম, শুধুই থাকলো m1 ইন্টু u1। আলটিমেটলি কি দেখা যায়, যে প্রথম বস্তুর শেষ বেগটা হবে তার আদি বেগের সমান। অর্থাৎ অনেক বড় একটা বস্তু যখন অনেক ছোট একটা বস্তুকে আঘাত করবে তখন ওই বড় বস্তুর বেগের কোনোই পরিবর্তন হবে না, কিন্তু ছোট্ট বস্তুর বেগের কিন্তু ঠিকই পরিবর্তন হবে এবং ড্রাস্টিক্যাল চেঞ্জ হবে। সেটা আমরা খেয়াল করি। v2 v2 সমান, এবার সেম ভাবেই দ্বিতীয়টা জিরো, আমরা শুরুটা নিয়ে চিন্তা করব যে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1। তাহলে এবার মনোযোগ দাও, এই m2 তো অনেক ছোট, m2 কে জিরো বসায় দাও, তাহলে থাকে কি, থাকে হচ্ছে 2m1 ডিভাইডেড বাই m1 ইন্টু u1। এটাকে কেটে দাও, আলটিমেটলি দ্বিতীয় বস্তুর শেষ বেগ সমান হবে 2 টাইমস প্রথম বস্তুর আদি বেগ। তাহলে ব্যাপারটা বোঝা যায়, দ্বিতীয় বস্তু যদিও স্থির ছিল কিন্তু অনেক বড় বস্তুর আঘাত খেয়ে অনেক বড় বস্তুর সাথে সংঘর্ষের ফলে সেটা স্থির অবস্থান থেকে প্রথম বস্তু যে বেগে আঘাত করে তার দ্বিগুণ বেগ নিয়ে সে চলতে শুরু করে। এটা এমসিকিউ এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসতে দেখা যায় যে অনেক ছোট্ট একটা মার্বেলকে ধরো বেড দিয়ে তুমি আঘাত করছো, 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করছো, এখন আঘাতের পর মার্বেলের বেগ কত হবে, বেগ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 20 মিটার/সেকেন্ড হবে। তাহলে এই হচ্ছে তোমাদের ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, তো এখান থেকে তোমাদের একটা ম্যাথ করাবো, লিখো। এই সংঘর্ষের উপর প্রথম কোশ্চেন, 100 কেজি এবং 200 কেজি ভরের দুটি বস্তু বিপরীত দিক থেকে যথাক্রমে 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ 100 কেজি ভরের বস্তুটা 10 মিটার/সেকেন্ড বেগে এবং 200 কেজি ভরের বস্তু 2 মিটার/সেকেন্ড বেগে একে অপরকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর দেখা গেল বস্তু দুটো একত্রে সংযুক্ত হয়ে যায়। তাহলে যদি বস্তু সংযুক্ত হয়ে যায়, আমরা শুরুতেই দেখলাম যে এদের গতিশক্তিটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ শক্তি গতিশক্তির আর সংরক্ষণশীলতা থাকে না। তো এই ক্ষেত্রে তোমাদেরকে দেখাতে হবে যে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, অর্থাৎ পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি সমান নয়। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে যে ইনিশিয়াল গতিশক্তি নট ইকুয়ালস টু ফাইনাল গতিশক্তি। ঠিক আছে, তো এবার যেটা করতে হবে কাজ, যে তোমাদেরকে এই শেষ বেগটা আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটার সলিউশনটা খেয়াল করো, তারা একসাথে যুক্ত হয়ে যায়। চিন্তা করো, একটা সংঘর্ষ স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, তাদের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা সব সময় কনস্ট্যান্ট থাকবে, ওইটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। ঠিক আছে, ওইটা পরীক্ষামূলকভাবে সত্য। তো আমরা যেটা দেখব যে m1 u1 প্লাস m2 u2 তারা কি হলো, একসাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হয়ে গেলে কি হবে, তাদের শেষ বেগ সেম হবে, তো m1 প্লাস m2 আর হচ্ছে v। তো এবার চিন্তা করো যে আমরা ধরে নিলাম u1 সমান কত বেগে আসতেছিল, 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আর u2 কত হবে, যেহেতু বিপরীত দিক থেকে আসে,
-2 মিটার পার সেকেন্ড। অবশ্যই চিহ্নটা বিপরীতমুখী করতেই হবে এবং m1 m2 এর মানও আমরা জানি। তো সমস্ত মান বসিয়ে দেওয়ার পর শেষ বেগ পাওয়া যাবে, অর্থাৎ মিলিত বস্তুর শেষ বেগ পাওয়া যাবে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে শেষ বেগটা আমরা পাইছি এর মাধ্যমে কিন্তু আমরা এবার শক্তি বের করতে পারবো। লিখো ইনিশিয়াল টোটাল কাইনেটিক এনার্জি। ইনিশিয়াল টোটাল কাইনেটিক এনার্জি কত ছিল, যে হাফ এম u1 স্কয়ার, অর্থাৎ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। আমরা এখানে মানটা বসিয়ে দিব, m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার। টোটাল যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আসবে 5.4 কিলোজুল, অর্থাৎ শুরুতে 5.4 কিলোজুল গতিশক্তি ছিল। তারপর শেষ গতিশক্তি সামেশন অফ ই কে ফাইনাল। এক্ষেত্রে তো তারা একসাথে যুক্তই হয়ে গেছে। যুক্ত হয়ে গেলে কি হবে, তাদের টোটাল ভর m1 প্লাস m2 ইন্টু ভি স্কোয়ার, এবং এই ভ্যালুটা তোমরা যখন বসিয়ে দিবা এটা পাওয়া যাবে জাস্ট 600 জুল, অর্থাৎ 0.6 কিলোজুল। তাহলে চিন্তা করো যে শুরুতে ছিল 5400 জুল, পরে আছে জাস্ট 600 জুল গতিশক্তি, তাহলে 4900 জুল গতিশক্তি কি হয়ে গেছে, বিভব শক্তিতে কনভার্ট হয়েছে। অর্থাৎ তারা যে একসাথে যুক্ত হয়ে গেল তাদের আকার আকৃতির পরিবর্তন হয়েছে। সেই আকার আকৃতির পরিবর্তন করতে, তাদের নিজস্ব অবস্থার পরিবর্তন করতে যে শক্তিটা লাগে সেটাই বিভব শক্তি, এই গতি শক্তিটা সেই বিভব শক্তিতেই কনভার্ট হয়েছে। সবাই ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা সবাই বিষয়টা ভালো মতোই বুঝতে পারছো। আর আজকের লেকচারও এখানেই। আল্লাহ হাফিজ।